রাত্রিবেলা ঝিঝি পোকার ডাক, সকালবেলা পাখির কোলাহল, আর সন্ধ্যে থেকে ভোরবেলা যে কোনো সময় দলমা হাতির আগমন, এইরকম যদি এক্সপেকটেশন থাকে তাহলে ঝাড়গ্রাম আসা যেতেই পারে। জাস্ট এই রিসর্টটায় এলাম একটা রাত্রির কাটাতে, একটা লং ড্রাইভ করে কলকাতা থেকে টুক করে চলে এলাম ঝাড়গ্রাম, অরণ্যকোহলিতে রইলাম। এক্সটেরিয়ার আউটডোর, জঙ্গল, প্রকৃতি, এত সব কিছুর মধ্যে যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে হঠাৎ হাতি আপনার বাড়ির পাশে চলে আসলে কিরকম ফিলিং হতে পারে। তার আগে কয়েকটা গল্প একটু শুনে নেব। যখন এই বিল্ডিংটা আমাদের তৈরি হচ্ছে, আমরা এখানে বসে কাজ করছি, একবারে 10-15টা হাতি ঢুকলো, ঢুকে এদিকে গাছ ফাছ কটা ভাঙলো, ভেঙে ব্যাক নিয়ে আমাদের দেখছে যে অ্যাকচুয়ালি আমরা কি করছি। যখন দেখলো যে না ওর কোনো ক্ষতি নেই, আবার বেরিয়ে গেল। আর রিসেন্টলি আপনার এই 2 দিন আগে যেটা হলো, আমাদের ওই দিকের জঙ্গল থেকে হাতি আসলো, ওখানে জল খেলো, আমাদের তার আছে জল খাওয়ার, ওখানে জল খেলো, খেয়ে বেশ কিছু আম খেলো। আর খাওয়ার পর যখন আরও পোষাচ্ছে না, একটা আমের গাছ ভাঙলো, ভেঙে পাশে বাগান দিয়ে বেরিয়ে সবে রাস্তায় উঠে ও যাচ্ছে। আর ওই দিক মানে উল্টো সাইড থেকে একজন ভদ্রলোক টর্চ নিয়ে আসছে, ও হাতি দেখে দাঁড়িয়ে গেছে। হলে কী হবে, এমন স্পিডে যাওয়া শুরু করলো, সুর দিয়ে ঠেলা মারলো, মারার পরই বুকের ওপর পাখি, এখন হসপিটালে ভর্তি আর কি। এরকম বহু ঘটনা আছে। তারপরে যেমন এইখানে জল খেয়ে ওই আম গাছের তলায় ঘুমাবে প্রত্যেক দিন, হ্যাঁ প্রায়ই আর কি। তারপরে হচ্ছে যেমন ধরুন আপনার এইদিকে মানে এইটা হচ্ছে আপনার হাতি করিডোর, এই যে সকালবেলা দেখতে পারবেন এইখানে মানে প্রচুর আপনার কাজু গাছ আছে। এই কাজু গাছের একটা দেখবেন আলাদা যে রস, গন্ধ, এই কাজু ফল খাওয়ার জন্য হাতি প্রচুর আসে। তো এরকম আছে। এটা যেমন হাতি করিডোরে এই গাছের এদিক দিয়ে সব হাতি আর কি আপনার যায়, ওই জন্য এই জায়গাটা আমরা ফাঁকা রাখা। মানে লাস্ট দিন কবে এসেছিল? পরশু দিন, কালকেও তো এসেছিল, কালকে রাতে। মানে আজকে হচ্ছে তোমার 3 তারিখ, 1 তারিখ এসেছিল, 1 তারিখ এসেছিল, কালকে এসেছিল, 2 তারিখ এসেছিল। কতগুলো এসেছিল? কালকে এসেছিল 2টো। আচ্ছা, মানে বড় হাতি না বাচ্চা? বড় হাতি। আর তার আগের দিনে এসেছিল একটা, যাকে আমাদের এখানে একজনকে মারলেই আমাদের পাশের বাগানের লোককে মারলো, মরে গেল। হ্যাঁ, এখন হসপিটালে ভর্তি, বাঁচবে না, মারা যাবে। তো এইখানেই জল খেয়ে এখান দিয়ে গেছে, এই ভেতর দিয়ে। এই টোটাল এরিয়াটা হচ্ছে হাতি করিডোর। তো এই তোমার এই ঘরের মধ্যখানে মানে ঘরে ফরে অ্যাটাক ফ্যাটাক করে না? এই যে টিন আছে না, লাল টিন, হ্যাঁ, এই টিনেতে ভয় পায়, ঠিক আছে, ব্যথা লাগে বলে। আর ওদের মেন যাওয়ার রাস্তাটা তো ক্লিয়ার আছে, ওরা একটা নির্দিষ্ট রাস্তা দিয়েই চলে, মানে এরকম নয় ধরুন আজকে এদিক দিয়ে এসছে তো কালকে ওদিক দিয়ে আসবে, ওরকম না, ও যেদিক দিয়েই আসুক ওর এক্সিট পয়েন্টটা সবসময় ওরা একই খোঁজে। এই অন্ধকার ঘন জঙ্গলে একটা রিসর্ট, তার ভেতরে 4টে রুম, আর ভেতরে আরও 3টে রুম। এখানে থাকার অনুভূতিটাই আলাদা।
আমরা একটা খুঁজে পেয়েছিলাম এই অরণ্য কুহেলি বলে, খুব সুন্দর আতিথেয়তা, পুরো বিরাট বড় এরিয়া, পুরোটা গার্ডেন, আম গাছ, জাম গাছ, শাল গাছ, বেল গাছ, সব কিছু অ্যাভেলেবেল। তার সঙ্গে হচ্ছে যেরকম মানে পুরো জায়গাটার আয়তনটা দেখছেন, সামনের রিসর্টটা এত সুন্দর, তো তার মধ্যে যখন তখন হাতি চলে আসতে পারে। দিনের বেলাতে তো তুলনামূলকভাবে আনাগোনা কম, এনারা তাই সেটাই এরকম বলছেন, আমরাও দেখতে পেলাম না। 2 দিন ছিলাম, 1 নাইট 2 ডেজ, কিন্তু রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে পুরো জায়গাটা থমথমে হয়ে যায়, চারিদিকে ঝিঝি পোকার ডাক। আর মোটামুটি 7টা-8টার পর থেকে যে কোনো মুহূর্তে চান্স আসতে পারে হাতি আসতে পারে। বেসিক্যালি কারণটা হলো গরমকালে পাকা আম খেতে এরা খুব ভালোবাসে, তো পাকা আমগুলো খাওয়ার জন্য এরা আসে। সারাদিন যে গাছ থেকে আম পড়ে সেগুলো খায়, আর না হলে মানে গাছের ডাল অদ্ভুত রকমভাবে ঝাঁকায় এবং সেখান থেকে আম পড়ে এবং তারা খায়, এবার গাছের ডাল থেকে ডাইরেক্ট খেয়ে নেয়। দারুণ ব্যাপার। কালকে আমরা ডিনার করতে করতে যেটা দেখলাম, 2টো হাতি এলো। একটা হাতি রিসর্টের পেছন দিক ফাঁকা জায়গাটা দিয়ে চলে গেল, এটা বেসিক্যালি এলিফেন্ট করিডোর, এখান দিয়ে ওরা যাতায়াত করে। আর একটা কুয়োতে জল খাচ্ছিল, দারুণ ব্যাপার, কিন্তু সাইজে বিরাট বড়। এবং ওনারা বলে দিয়েছেন খবরদার না বাইরে বেরোতে, কারণ বেসিক্যালি দলমা হাতি তো ওয়াইল্ড অ্যানিমেল, তো এরা সামনে গেলে মেরে দেবে আর কি। এরকম এর আগেও অনেক অভিজ্ঞতার ভিডিও আমরা বিভিন্ন সময় ফেসবুক, ইনস্টাগ্রামে পেয়েছি, সেগুলো দেখেছি। তো ভয়ে আমরা অত আর রিস্কও নিইনি, জাস্ট ঘরের থেকে বারান্দা থেকে যা যেটুকু দেখলাম সার্থক আর কি। মানে এরকম ওয়াইল্ড অ্যানিমেল হাতি দেখার জন্য ডুয়ার্স না গেলেও চলে। এখানে এলাম, খেলাম, এনজয় করলাম, তার সঙ্গে ফ্রিতে হাতি দেখলাম, দারুণ অভিজ্ঞতা। আগের দিন গাড়ি পার্ক করার সময় এনারা বলেছিলেন যে এখানে আম, বেল এগুলো সব পড়তে পারে গাড়িটা, সুতরাং সাইডে একটা নির্দিষ্ট জায়গাতেই রাখুন। আজকে সকালবেলা উঠে দেখি গাছ থেকে এরকম পাকা একটা আম পড়েছে, বেশ ভাবাই যায় না, না গাছ থেকে সুন্দর পাকা আম পড়ছে, আর তার তোলা সেই আমগুলোকে পরিয়ে নেওয়ার একটা আলাদাই মজা। আমাদের তো এখন অধিকাংশ সময় কারবাইটে পাকানো আম খেতে হবে, এরকম পাকা আম যদি সবসময় পাওয়া যেত, গাছ থেকে পড়ে থাকলো বা পড়লো আর আমরা তুলে খেতে শুরু করলাম, আহা স্বাদে আহ্লাদে অভিজ্ঞতা। শুধু আম নয়, এই যে বেল পড়েছে, এটাই কালকে ওনারা ওয়ার্নিং দিয়েছিলেন। গাড়িটা সাপোজ ওখানে না রেখে আমি কালকে প্রথমে ভুল করে এখানে পার্ক করে দিয়েছিলাম, তো ওনারা বললেন এখান থেকে বেল আর আম পড়ে গাড়ি ফুটো হয়ে যেতে পারে। আমি তো ভয়ে গাড়ি সরিয়ে রাখলাম। জাস্ট আজকে সকালবেলা উঠে দেখছি যে এরকম একটা সাইজের বেল পড়েছে, এরকম আরও অনেকগুলো পড়ে রয়েছে, একটা এগুলো আগে পড়েছিল। হাতে একটু সময় থাকলে পরের দিন বাড়ি ফেরার সময় চিল্কিগড় জমিদার বাড়ি বা রাজবাড়িও ঘুরে নেওয়া যেতে পারে। খুব ফটোজেনিক জায়গা, যারা মানে ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব ভালো টেক্সচার দেবে। একটা মন্দির টাইপের আছে, বড় খোলা মাঠ, আর এটা হচ্ছে জমিদার বাড়ি, এটা জমিদার বাড়িরই কোনো অংশ, কিন্তু টেক্সচারটা খুব সুন্দর। সেরকমভাবে একদমই রক্ষণাবেক্ষণ নেই। নাইস, কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে এই হচ্ছে বেসিক্যালি আগের এই জমিদার বাড়িটাকে এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের অফিস বানিয়ে দিয়েছে। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের পার্কিং প্লেস, এটা যথেষ্ট স্পেসিয়াস পার্কিং। এই জায়গাটাও বেশ সুন্দর, মানে সবুজ গাছগাছালিতে ঘেরা, নীল আকাশ, তার সঙ্গে একটা অন্য মাধুর্য দিচ্ছে। দেখার মতো কনক দুর্গা মন্দিরে চলে এলাম, যদিও আমি ঠিক নাস্তিক বলা যায় না, বাট অত মানে ঈশ্বর প্রেমী নই, তাই জন্য হয়তো অতটা ভালো লাগছে না। কিন্তু এই নীল আকাশ, তার মধ্যিখানে
সবুজ পাতার ফাঁক দিয়ে নীল আকাশ এবং তার মধ্যে একটা কমলা রং করা পেছনে সাদা মন্দির, ওটার একটা ফটোজেনিক বিউটি আছে। আমার একটু ভক্তি কম পায়, কিন্তু যারা মন্দির দেবতা ভালোবাসেন তারা টুক করে এটাও ঘুরে নিতে পারেন। মন্দিরের সেরা আকর্ষণ আমার কাছে কিন্তু এটাই। সন্তান স্নেহ যে কি, এই টুকরো একটা শটেই সেটা বোঝা যাচ্ছে। বাবা হবে না মা ঠিক বুঝতে পারছি না, কিন্তু বাচ্চাটাকে এত আদর করছে, আমার তো এখনই আমার বাচ্চার কথা মনে পড়ছে। এক কথায় দারুণ দারুণ। মন্দির থেকে 100-150 মিটার পায়ে হাঁটলেই সুন্দর এই গ্রামীণ নদীটা পাওয়া যাবে। এর নাম হচ্ছে ডুলুং নদী। ও পাথুরে, অল্প জল। গ্রামের কিছু মানুষরা দূরে স্নান টান করছেন, দুপাশে গাছ, সামনে একটা ছোট মানে জমি টাইপের রয়েছে, ওটাও সুন্দর একটা দেখতে লাগছে দুপাশেই। অ্যাকচুয়ালি এখন গরমকাল তো, মে মাসের গরমে যথেষ্ট মানে এখন টেম্পারেচার কিন্তু হাই, মানে মোটামুটি ধরুন 35 ডিগ্রি টেম্পারেচার হবে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হবে এই জায়গায়। মানে এই জলটা না বিভৎস পরিমাণে টানছে, মানে মনে হচ্ছে যা হোক করে মানে টি শার্টটা খুলে একটা হাফ প্যান্ট পরে জাস্ট নেমে এটা ছোট্ট করে ডুব দিয়ে দেয়। জানি না ডুব দেওয়া যাবে কি না, হয়তো কোমর অবধি জল হবে বা কোনো কোনো জায়গায় হয়তো বুক অবধি। ব্যাক ক্যামেরায় যদি দেখাই, এরকম একটু উপত্যকা টাইপের লাগছে, মনে হচ্ছে না পাহাড়। প্লাস ঝাড়গ্রাম যে কতটা সবুজ এই সমস্ত জায়গাগুলোতে আসলে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। মানে নদীর জলটা তো খুবই কম, সেটা দেখেই বুঝতে পারছেন, কিন্তু তার পাশে এই যে দুপাশে গাছের সারি, মধ্যিখানে একটু জায়গা, সেখানে আবার সবুজ ঘাস এবং নীল আকাশ, একটা অদ্ভুত মানে প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করছে। সত্যিই ভালো লাগছে। 35 ডিগ্রি গরমের মধ্যে দাঁড়িয়েও কিন্তু একটা ফুরফুরে হাওয়া বইছে, যার জন্য অতটা কষ্ট হচ্ছে না। আর যদি কেউ এখানে টুক করে নেমে একটা ডুব লাগিয়ে দিতে পারে, তাহলে যে মনে আর শরীরে শান্তি হবে, আহা দারুণ। এটা উল্টো দিকটা সেম, নদীটা এরকমভাবে বয়ে চলেছে, আর এর পেছনে মানে যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এরকমভাবে হেঁটে এলাম, এর পেছনে মন্দিরটা, সেটা অলরেডি আমরা দেখলাম আর কি। তো এবার আবার সেম পথে আমরা ব্যাক করে যাব। যদি তথাকথিত কমন প্লেসগুলো আপনার লিস্টে থাকে, তাহলে আসতেই হবে ঝাড়গ্রাম রাজবাড়ি, যেটা এখন হেরিটেজ হোটেল। তো একদম রাজকীয় ব্যাপার স্যাপারের হোটেল। এটাও প্রচণ্ড ফটোজেনিক এবং নেচার ফ্রেন্ডলি, কিন্তু ওই কোনো একটা জায়গার কিছু বিশেষ বিশেষ যে দ্রষ্টব্য স্থানগুলো থাকে, সেগুলো যদি আপনার প্রেফারেন্স লিস্টে থাকে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে ঝাড়গ্রাম রাজবাড়ি আসতে হবে। এমনি নর্মাল ভিজিটারদের এই সামনের গেটটা রয়েছে, এই গেটটা পর্যন্ত গিয়ে একটু ফটো তুলে ব্যাক করে চলে আসার ব্যাপার স্যাপার আছে। আর যদি আপনি হোটেলে স্টে বুক করেন, তাহলে সেক্ষেত্রে মানে ইউ আর অ্যালাউড টু গো ইনসাইড। ঝাড়গ্রাম রাজবাড়ির ইতিহাসটা একটা স্ন্যাপশট আকারে দেওয়া রয়েছে এখানে, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। আমরা এখানে একটু ঘোরার জন্য আসিনি, জাস্ট পাস করছিলাম ওই ডুলুং নদী থেকে কলকাতার দিকে ফেরার পথে। অন দ্য ওয়ে জাস্ট একবার দাঁড়ালাম। আসলে এই পিঙ্ক কালারের বগনভেলিয়া ফুলটা বেশি সুন্দর লাগলো, ঠিক হলুদ ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এরপর আর বাইরের ভিজিটারদের এন্ট্রি নেই, প্রাইভেট প্রপার্টি বলে, তো আমিও ঢুকবো না বাইরের ভিজিটার হিসেবে। খুব সুন্দর, পুরো একদম মানে হলুদ সুন্দর একটা আর্কিটেকচার, তার মধ্যিখানে সাদা রং দিয়ে বিভিন্ন রকম কাজ করা, ওপরে গম্বুজের মতো জায়গাটা মেবি হয়তো মানে হলুদ আকাশ, এই নীল আকাশের জন্য মেবি হয়তো আরও সুন্দর লাগছে। এটা সত্যি কিন্তু বেশি ভালো লাগছে। চললাম বাড়ি, কলকাতা ফেরার পালা। রাস্তা দিয়ে যেতে যেতে আবার ভিডিও করে দেখাচ্ছি না, পরের কোনো ঘুরতে যাওয়ার জায়গার জন্য অপেক্ষা রইল।
নেক্সট যখন যাব আবার একটা ভিডিও বানাবো, চেষ্টা করছি এখন আরও ফ্রিকোয়েন্টলি ভিডিও বানানোর, আর প্রত্যেকটা জায়গাকে একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করার। লাইক ঝাড়গ্রাম এসে দ্রষ্টব্য স্থান ঘুরে বেড়ানো একটা ঘোরার স্টাইল, আবার একটু অফবিট হাতির মজা নিয়ে, হাতির ভয় নিয়ে, সুন্দর খাবার দাবার নিয়ে হোমস্টেতে থাকাটাও একটা অন্য রকমের মজা। তো চললাম, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, ঘুরতে থাকবেন। আজকের মতো এখানেই, বাই।